শুরু করছি এডুকেশন অনলাইন, আমাদের অনলাইন ক্লাসরুম, যেখানে অবশ্যই কিন্তু আমাদের পড়ুয়া বন্ধুরা সঙ্গে রয়েছে। আসলে ক্লাস 9 হোক, 10 হোক, ক্লাস 11 হোক বা 12 হোক, আমরা এডুকেশন অনলাইনে প্রত্যেকদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আর এই অনলাইন ক্লাসরুমটা প্রচণ্ড জনপ্রিয় আমাদের পড়ুয়াদের মধ্যে, তার কারণ যে সময়টা তারা বাড়িতে আটকে ছিল, স্কুলে যাওয়ার কোনো অপশন ছিল না। এখন অবশ্য তোমরা স্কুলে যেতে পারছো, কিন্তু স্কুলে যাওয়ার কোনো অপশন ছিল না। এই পুরো সিচুয়েশনটা তোমাদের কাছে ছিল একদম নতুন। সেই সময় তোমাদের কাছে তোমাদের পড়াশোনাটাকে অনেক ইজি করে তোলার জন্য আমরা কিন্তু হাজির হয়ে গিয়েছিলাম এই অনলাইন ক্লাসরুম নিয়ে। তো সেই অনলাইন ক্লাসরুমে আজকে আমরা ক্লাস 9-এর ভূগোল নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর যে সমস্ত পড়ুয়া বন্ধুরা রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে নবম শ্রেণীর, তারা মোটামুটি তোমাদের বই, খাতা, পেন, পেন্সিল নিয়ে একেবারে রেডি হয়ে যাও, কারণ আজকে নবম শ্রেণীর ভূগোল নিয়ে আমরা আলোচনায় আছি। আর আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের প্রিয় শিক্ষক পার্থ ভট্টাচার্য। অনেক স্বাগত আপনাকে স্যার অনুষ্ঠানে। স্যার, আজকে কোন সাবজেক্টটা পড়ানো হবে? আজকে ক্লাস 9-এ নবম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় যে চ্যাপ্টারটা, গ্রহ, যেটা হচ্ছে পৃথিবীর গতি, মানে গ্রহরূপের পৃথিবীর মধ্যেই সেকেন্ড যে অংশটা, সেটি পড়াবো। এখন চ্যাপ্টারটি খুব বড়, ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো চ্যাপ্টারটা খুব বড়। সেক্ষেত্রে পৃথিবীর যে দুটো গতি আছে, আহ্নিক গতি আর বার্ষিক গতি, তা প্রথমে আহ্নিক গতিটা আমি পড়াবো। যদি এর মধ্যে সময় সংকুলন হয় তবেই আমি দ্বিতীয় অংশে যাব। তা পড়ানোর আগে আমি আবার সিটিভিএন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই ধরনের একটা অভূতপূর্ব অনুষ্ঠানেতে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। এটাতে ছাত্রছাত্রীরাও যেমন উপকৃত হচ্ছে, তেমনি আমরা যখন পড়াচ্ছি তখন আমাদের স্কুলেরও একটা সুনাম বৃদ্ধি পায়। যারা যারা আসছেন স্কুল সম্বন্ধে লোকে জানতে পারে যে হ্যাঁ অমুক একটা স্কুল আছে, সেখানকার স্যাররা আসছেন, তারা পড়াচ্ছেন, তারা কেমন পড়াচ্ছেন, তাদের একটা মূল্যায়নও হয় কিন্তু জনমানসে। একটা বড় অডিয়েন্স আমরা এখানে পেয়ে যাই, ছাত্রছাত্রীরা, অনেক ছাত্রছাত্রীকে একসঙ্গে পাই, খুব ভালো লাগছে। আসছে আবার তা আমি শুরু করছি। যেটা প্রথমে হচ্ছে পৃথিবীর যে গতি আছে, পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘুরছে, পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘুরছে, তো এটাই তো আগে মানুষ বুঝতে পারতো না। সেই নিয়ে তো অনেক ব্যাপার আছে। আর আগে যেটা হতো পৃথিবী স্থির, তো পৃথিবী স্থির, এটা মানে বাইবেলেও লেখা আছে যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। তো সাধারণভাবে মানুষ ধর্মবিশ্বাসকে আঁকড়ে ছিল। তো এরপরে অনেক মানে ঘাত প্রতিঘাতের পর বিজ্ঞানীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, নিশ্চিতভাবে মানুষের মনে বিশ্বাসটাও আনতে সক্ষম হয়েছেন যে না, পৃথিবী নিজের চক্ষের চারদিকেও ঘুরছে, আবার তার সঙ্গে সঙ্গে সূর্যের চারদিকেও ঘুরে আসছে। তো আচ্ছা, কেন মনে হয় আমাদের পৃথিবী স্থির? তার সাধারণভাবে কি আমরা সাধারণ চোখে যা দেখি, মানে সেটাকেই তো মনে করব যে সেটা সত্যি। আমরা কি দেখি? রোজ পূর্ব দিকেতে সূর্য উদয় হচ্ছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে। সূর্যের একটা আপাত গতি আমরা রোজ দেখতে পাই। সাধারণ মানুষ তো ওটাই তো বিশ্বাস করে এসেছে। আর আমরা পৃথিবীর গতি বুঝতেও পারছি না। গাছপালা, ঘর বাড়ি, পাহাড় পর্বত, আমরা নিজেরা সবাই আছি, কেউ তো ছিটকে পড়ে যাচ্ছি না। তো এখন প্রথমে এইটুকুনি আলোচনা করা যেতে পারে যে কেন আমরা বুঝতে পারি না যে পৃথিবী ঘুরছে। তো আমরা যখন কোনো বাস বা ট্রেনে করে ভ্রমণ করি, বিশেষ করে ট্রেনে করে, দ্রুতগতির ট্রেনেতে ভ্রমণ করি, তখন খোলা জানলা দিয়ে দেখে কি মনে হয় ট্রেনটা থেমেই আছে, বাইরের জগৎটা পুরো যে উল্টো দিকে চলে যাচ্ছে। আমরা যেদিকে যাচ্ছি বা আমরা যদি থেমে থাকি আমাদের উল্টো দিকে যাচ্ছে। তো তেমনি পৃথিবীতে থেকে আকাশটা তো খোলা জানলা, বিশাল জানলা, মনে হয় যেন অন্য গ্রহ নক্ষত্রগুলোই সব কিছু পৃথিবীর চারদিকে ঘুরে যাচ্ছে, আমরা যেন স্থিরই আছি। আর একটা কারণটা কি, এত জোরে মানে পৃথিবী ঘুরছে, তো ঘন্টায় প্রায় নিরক্ষরেখায় এর বেগ হচ্ছে 1650 কিলোমিটার। সেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না এত জোরে ঘুরছি আমরা, এটা কারণটা কি? হ্যাঁ, আমরা তো মানে ছিটকেও পড়ে যাচ্ছি না, আমাদের মাথাও ঘুরছে না, কিছুই হচ্ছে না। তার কারণটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের সাথে পৃথিবীর পিঠে যারাই আছে, ভূপৃষ্ঠে যারা আছে, এমনকি বায়ুমণ্ডলটা পর্যন্ত আমাদের পৃথিবীর গতির সঙ্গে সঙ্গে সমান হারে, যদিও বায়ুমণ্ডলে ঘোরার
বেগটা একটু সামান্য এদিক ওদিক হয়, কিন্তু মোটামুটি সেও ঘুরছে, ঘুরছে, একই দিকে ঘুরছে। ফলে কোনো মতেই আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে পৃথিবী ঘুরছে। তবে কি দেখে আমরা বুঝবো যে পৃথিবী ঘুরছে? অর্থাৎ পৃথিবীর যে আহ্নিক গতি আছে, অন্য শব্দের অর্থ দিন, এই যে গতির ফলে দিন রাত্রি হয় সেই গতির নাম হচ্ছে আহ্নিক গতি। তো এই আহ্নিক গতির একটা সময়টা আমরা যেটা জানি যে 24 ঘন্টা, মানে এটা প্রকৃত সময়টা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটাকে বলে সিডারেল ডে বা নক্ষত্র দিন। নক্ষত্র দিনটা কীরকম? সূর্যের সাপেক্ষে, সূর্যকে যদি আমরা সামনে ধরি একটা স্থির বিন্দু, সূর্যের সাপেক্ষে 360 ডিগ্রি, একটা পূর্ণ ঘূর্ণন মানে 360 ডিগ্রি। পৃথিবীর ঘুরে আসতে সময় লাগছে 24 ঘন্টা, কিন্তু সূর্য ছাড়া দূরের কোনো নক্ষত্রকে স্থির বিন্দু ধরে তার সামনে পৃথিবীর যে ঘূর্ণনের বেগটা, সেটা দেখা গেছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড দাঁড়ায়। এটাকে বলা হয় নক্ষত্র দিন। তো তাহলে পৃথিবী তাহলে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? আর এখানে বলে রাখা ভালো, পৃথিবীর যে উত্তর মেরু, স্যার পৃথিবীর যে উত্তর মেরু, এটাকে, তো এই জায়গাটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তো এই জায়গাটা নিরক্ষরেখা। তা পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে, ঠিক আছে? তো এবার পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যদি একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, পৃথিবী মহাশূন্যতে একটা কাল্পনিক তলের ওপর ভাসছে, তার সঙ্গে যে অক্ষরেখাটা, তা পৃথিবীর যে অক্ষরেখা যেটাকে বলা হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে যে অক্ষর, এটা হচ্ছে 66 মানে 66.5 ডিগ্রি কোণ করে হেলে আছে। এই হেলে থাকাটার জন্যই ছাত্রছাত্রীদের বিরাট একটা অসুবিধা হয়েছে। সেটা কি হয়েছে না, একটা বেশি অংশ পড়তে হয়, সেটা হচ্ছে পৃথিবীর দিন রাত্রির হ্রাসবৃদ্ধি আর ঋতু পরিবর্তন। যদি পৃথিবী সোজা থাকতো 90 ডিগ্রি আমাদের সিলেবাসটা একটু হলেও কমে যেত, খালি আমাদের আহ্নিক গতি পড়লেই হয়ে যেত। কিন্তু এই যে হেলে রয়েছে না, এর যে কি মাহাত্ম্য, এটা আমরা যখন পড়বো তখন বুঝবে এই হেলে থাকার জন্যেই কিন্তু পৃথিবীতে বৈচিত্র্য রয়েছে। জলবায়ুর বৈচিত্র্য যেমন হচ্ছে, দিন রাত্রি, শীতকালে আমরা যেমন দেখি দিন ছোট হচ্ছে, রাত্রি বড় হচ্ছে, আবার গরমকালে উল্টো ব্যাপারটা হয়। বা আমরা এটাও জানি যে, এটাও দেখবো পরবর্তীকালে যে দুটো গোলার্ধের মধ্যে দিন রাত্রি আবার তফাৎ হয়ে যায়। তা সেটা কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে পৃথিবীর অক্ষরেখাটা তার কক্ষতলের সঙ্গে এইভাবে 66.5 ডিগ্রি কোণ করে হেলে, এই অবস্থাতেই পৃথিবীর নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এটাই হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। তো এবার আমি অন্য এই ব্যাপারটা আর পরবর্তীকালে আবার এটা নিয়ে আলোচনা হবে। এবার দেখাই যে তাহলে পৃথিবী ঘুরছে তাহলে কীভাবে, পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে। তো এবার হ্যাঁ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঘুরে আসছে নিজের অক্ষের ওপরতে। তো এবার কি প্রমাণ থেকে বুঝবো যে কোনো মতোই সূর্যে, বাকি যেটা মানুষ বিশ্বাস করতো যে সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী স্থির আছে, কিন্তু সূর্যের পক্ষে পৃথিবীর চারদিকে ঘোরা যে একদমই সম্ভব না। বরং পৃথিবী নিজের অক্ষের ওপরেও ঘুরছে, সূর্যের চারদিকেও ঘুরছে। এটা দুটো মোক্ষম প্রমাণ আছে। সেই দুটো মোক্ষম প্রমাণ যেমন আহ্নিক গতির ক্ষেত্রেও কাজে লাগে, তেমনি বার্ষিক গতির ক্ষেত্রেও কাজে লাগে। কি একটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এই মহাকর্ষ সূত্রে কি বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বস্তু আছে প্রত্যেককে আকর্ষণ করছে। যার আয়তন যত বেশি, ভর যত বেশি, তার আকর্ষণের বল তত বেশি হবে। তো পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যকে, এবং ভরের দিক দিয়ে 3.13 লক্ষ গুণ বেশি, তাহলে এত বড় সূর্যকে আকর্ষণ করে নিজের চারদিকে ঘোরানো, তাও আবার 24 ঘন্টায়, সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার। তাহলে উল্টো ব্যাপারটাই বলতে হয়, নিশ্চয়ই পৃথিবী নিজের চারদিকে ঘুরছে বলে, এই অক্ষের উপর ঘুরছে বলে দিন রাত্রি হচ্ছে, আহ্নিক গতিতে দেখা যাচ্ছে। এবার দ্বিতীয়টা কি, এটা হচ্ছে আলোকের গতিবেগের যে সূত্রটা। কি বলে যে আলোর যা গতি সব থেকে বেশি,
তো এবারে সেখানেতে দাঁড়িয়ে পৃথিবী যদি স্থির থাকে, এটা কি করে সরাবো? হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি স্যার, দাঁড়ান। হ্যাঁ আর এইটাকে নামিয়ে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এটা নামানোর চেষ্টাও করছি। আর আমি বন্ধুদেরকে আমি একটুখানি বলে দেবো যে যাই হোক, বন্ধুরা এটা- আমাদের সঙ্গে রয়েছো, তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারো, ঠিক আছে? কারণ আজকে আমরা আহ্নিক গতি নিয়ে পড়াশোনা করছি। এবার এই আহ্নিক গতি নিয়ে পড়াশোনা করতে করতে যদি তোমাদের মনে হয় যে পৃথিবীর গতি সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন আছে, তোমরা কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলো করতে পারো। কারণ আজকে স্যার তোমাদেরকে পড়াবেন পৃথিবীর গতি, আমরা পৃথিবীর গতিটা নিয়ে পড়াশোনা করছি এবং অবশ্যই তোমরা কিন্তু এই নিয়ে প্রশ্ন করতে পারো। আর শুনে নাও খুব ভালো করে স্যার কি বলছেন। স্যার তোমাদেরকে বোর্ডেও যেরকম দেখাচ্ছেন, গ্লোবও একটা নিয়ে এসেছেন, সেটা নিয়েও তোমাদেরকে দেখাতে পারবেন। হ্যাঁ, আমরা আবার একদম তৈরি, তো দেখে নিতে সেটা পারেন স্যার। আলোর যা গতি সে অনুযায়ী পৃথিবী যদি সৌরজগতের কেন্দ্রে হতো আর সূর্য যদি পৃথিবীর চারদিকে ঘুরতো, তাহলে এই কক্ষপথের ব্যাস হতো 30 কোটি কিলোমিটার, পরিধি হতো 96 কোটি কিলোমিটার। এই এতটা রাস্তা মাত্র 24 ঘন্টায় পেরোতে গেলেও কিন্তু আলোর গতি তো সম্ভব না। সেটাও সম্ভব না। তাহলে অন্য কথাই বলতে হয়, নিশ্চয়ই পৃথিবী নিজের চারদিকে ঘুরছে বলেই দিনরাত্রি বা মানে পৃথিবীর ঘুরানে এই সূর্যের আপতা গতিগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এবার অন্য প্রমাণে আসা যাক। সেই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যেমন পৃথিবীর গোলত্বটা বুঝেছিলাম, তেমনি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যদি এই সৌরজগতে অন্য গ্রহগুলোকে পর্যবেক্ষণ করি, দেখব তারাও কিন্তু নিজের অক্ষের চারদিকে ঘুরছে। তার মানে পৃথিবীও তো একটা গ্রহ, স্বাভাবিক ব্যাপার হলো যে পৃথিবী নিজের চারদিকে ঘুরবে, এটা একটা ব্যাপার। এবার ধরা যায় যে পৃথিবীর যে আকারটা, এটা আমরা আগে অবশ্যই পড়ে এসেছি একবার অভিগত গোলাকৃতি পড়বার সময়, যে পৃথিবীর আকার আমরা জেনে এসেছি অভিগত গোলক, অর্থাৎ পুরো গোল নয়। তো এই অভিগত গোলকটা হওয়ার কারণটা কি? জন্ম অবস্থা থেকে পৃথিবী নিজের চারদিকে ঘুরছে, অক্ষের চারদিকে। জন্ম অবস্থায় পৃথিবী নমনীয় ছিল, গ্যাসীয় পিণ্ড, গ্যাসীয় পর নমনীয়, নমনীয় থেকে ওপরের অংশটা কঠিন হয়েছে। ঘূর্ণনের জন্য পৃথিবীর মাঝখানেতে তৈরি হয়েছে কেন্দ্র বহির্মুখী শক্তি, আর দুটো মেরুতে তৈরি হয়েছে কেন্দ্রমুখী শক্তি। ফলে দুটো মেরু ক্রমশ একটু পরস্পরের দিকে এগিয়ে এসেছে, চাপা হয়ে গেছে, আর নিরক্ষীয় অঞ্চলটা ফুলে গেছে। অর্থাৎ পৃথিবীর এই যে অভিগত গোলকাকৃতিটা, এটা কিন্তু পৃথিবীর আহ্নিক গতির যেমন একটা প্রমাণের মধ্যে পড়ে, তেমনি এটা মজার ব্যাপার, এটা আবার ফলাফলের মধ্যে। আসলে আহ্নিক গতির প্রমাণ সরাসরি তোমাদের সিলেবাসে এখন সেভাবে নেই, কিন্তু প্রমাণটা যদি না পড়া হয় ফলাফলটা কিন্তু সেভাবে ঠিক বুঝতে একটু ধোঁয়াশা লাগবে, বোঝাটা মুশকিল। বরং প্রমাণটা যখন আমরা পড়ে নেবো তার মধ্যে অনেক জিনিস কিন্তু আমরা ফলাফলের মধ্যেও পাবো। হ্যাঁ, ফলে একই সঙ্গে কিন্তু আমার দুটো অংশ অনেকটাই তৈরি হয়ে যাবে। তাই এইটা গেল হচ্ছে আহ্নিক গতি, এই যে পৃথিবীর যে গোলত্বের ব্যাপারটা, অভিগত গোলকাকৃতিটা, আহ্নিক গতি না থাকলে পৃথিবী পুরো গোল হতো, এটা গেল। এবার ফুকোর পরীক্ষা। ফুকো বলে একজন বিজ্ঞানী 1851 সালে প্যারিস শহর, মানে বর্তমানে প্যারিস শহরের প্যান্থিয়ান বলে একটা গির্জার চূড়া থেকে একটা পরীক্ষা করেন, যেটা ফুকোর পরীক্ষা নামে খ্যাত। সেটাতে উনি কী করলেন, তিনি ওই প্যান্থিয়ান গির্জার চূড়া থেকে 200 ফুট লম্বা একটা তার, লোহার তার, মোটা স্টিলের তারের সাহায্যে বা দড়ির সাহায্যে 28 কেজি ওজনের একখানা লোহার বল ঝুলিয়ে দিলেন। সেই বলটার নিচে একটা পিন লাগিয়ে দিলেন, শক্ত পিন। আর গির্জার বিশাল প্রাঙ্গণেতে মোটা করে বিশাল অঞ্চল জুড়ে বালি ছড়িয়ে দিলেন।
এবার এই যে বালি ছড়িয়ে দেওয়া হলো, আর এই যে বলটা দড়ির সাহায্যে ঝুলিয়ে বলটাকে কি করা হলো, এটা একটা দোলক তৈরি করা হলো, পেন্ডুলাম। তো পেন্ডুলামের যে দোলন তলের যে সূত্র আমরা জানি, যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে দোলন তলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই বিশাল দোলকটাকে যদি আমরা যেই দিকে দুলিয়ে দেবো সেই দিকেই দুলতে থাকবে। তো এবারে যান্ত্রিক সাহায্যে এটাকে দুলিয়ে দেওয়া হলো। দুলিয়ে দেওয়ার পর দেখা গেল কি, প্রথমে এই পেন্ডুলামটা এই এ ড্যাশ রেখা আঁকলো, তারপর কিন্তু ওখানে আর দাগটা ফেললো না। পরে দেখা গেল এই বি ড্যাশ রেখাটা আঁকছে, তারপরে দেখা গেল এই সি ড্যাশ রেখাটা আঁকছে, তারপর দেখা গেল ডি ড্যাশ। এরকমভাবে 24 ঘন্টায় অন্তত সেখানে 360খানা দাগ কাটল, এবং এই দাগগুলোর প্রান্ত যোগ করে একটা বৃত্ত বা উপবৃত্ত পাওয়া গেল। এটা কেন হলো? কারণ তো আমরা জানি যে দোলকটাকে কিন্তু আলাদা কোনো বল প্রয়োগ করা হয়নি, না। তা সত্ত্বেও দোলন তলের পরিবর্তন হয়ে গেছে কেন? এর কারণ হলো, এটা আরেকটা ছবির মাধ্যমে আমরা দেখে নিই। এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। এইটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, ভূপৃষ্ঠের যা দূরত্ব, অর্থাৎ ভূপৃষ্ঠের যা দূরত্ব হবে, আর গির্জাটির চূড়াটা কিন্তু অনেকটা ওপরে, এর দূরত্ব অনেকটা বেশি, এতখানি কিন্তু বেশি। আমরা জানি পরিধি বাড়লে গতি বাড়ে। পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বের এই যে গির্জার চূড়ার যে দূরত্ব, তার যে পরিধিটা অনেক বেশি না? তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠে, মানে এই ভূপৃষ্ঠেতে যা বেগ হবে পৃথিবীর ঘূর্ণনের, গির্জার চূড়ায় একটু হলেও বেশি হবে। দোলকটাকে দোলানো হয়েছিল কোন জায়গা থেকে? গির্জার চূড়া থেকে। তার যা আবর্তন বেগ, আর যেখানে বালি ছড়ানো হয়েছিল সেই ভূপৃষ্ঠের আবর্তন বেগ সমান না। ফলে একই সময়ে গির্জার চূড়াটি যতখানি রাস্তা অতিক্রম করছে, সেই একই সময়ে ভূপৃষ্ঠটি যেখানে বালি ছড়ানো ছিল সেই জায়গাটা কিন্তু কম রাস্তা অতিক্রম করছে। ফলে সবসময় দোলকটি একই জায়গায় দাগ কাটছে, কিন্তু পৃথিবীর অংশটি, ভূপৃষ্ঠটি সেই জায়গায় পৌঁছতে পারছিল না, যে কারণে বারবার আলাদা জায়গাতেই দাগটা পড়েছে। পৃথিবীর যদি ঘূর্ণন না থাকতো, আহ্নিক গতি না থাকতো, দোলকটি বারবার একই জায়গায় দাগ কাটত। এটা একটা প্রমাণ। এবার আসা যাক উচ্চ স্থান, দেখুন উঁচু জায়গা থেকে ভারী বস্তু নিক্ষেপের পরীক্ষা। এটাতে কি হচ্ছে, এই একই জিনিস কিন্তু এখানে কাজে লাগে। জার্মানির হামবুর্গ আর ফ্রান্সের বুলো, দুটো শহরে এটা 84 মিটার উঁচু মিনার থেকে একই পরীক্ষা করা হয়। একটা ভারী লোহার বল, বাতাস যখন স্থির, সেই রকম অবস্থা ওপর থেকে জাস্ট ফ্রি ফল, মানে জাস্ট কোনো বল প্রয়োগ না করে খালি ছেড়ে দেয় নিচের কোনো নির্দিষ্ট বস্তু লক্ষ্য করে। ওপর থেকে বলটিকে এরমভাবে ফেলে দেওয়া হলো। তো এইখানটায় পড়ার কথা, দেখা গেল প্রতিবার যতবারই পরীক্ষাটা করা হচ্ছে, বলটা 0.84 সেন্টিমিটার করে এগিয়ে পড়ছে, পূর্ব দিকে এগিয়ে পড়ছে। কেন হচ্ছে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, আর মিনারটি উচ্চতা ভূপৃষ্ঠ থেকে বেশি, ফলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বেশি। অর্থাৎ এই জায়গা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এখানে ঘূর্ণনের বেগ যা, মিনারের চূড়াতে এর বেগ বেশি। যে ব্যক্তি এই বলটিকে নিয়ে মিনারের চূড়ায় গেছেন, তার মধ্যেও ওই বাড়তি বেগটা সঞ্চারিত হয়ে গেছে, এবং ওই বলটির মধ্যেও হয়ে গেছে। তিনি যখন বলটিকে কোনো আলাদা বল না প্রয়োগ করে ছেড়ে দিচ্ছেন,
বাতাস মোটামুটি স্থির, ফলে ঘর্ষণজনিত বলও সেভাবে কাজ করছে না। বলটা কিন্তু ওই বাড়তি গতিবেগটাকে বজায় রেখেই ক্রমশ পূর্ব দিকে ভূপৃষ্ঠে এগিয়ে গিয়ে যাচ্ছে। পড়লো। সেই জায়গায় ভূপৃষ্ঠে যে জায়গায় আমরা দাগ কেটে রাখবেন, তখন দাগ কেটে রাখা হয়, সেই জায়গাটা তখন পৌঁছতেই পারছে না, ওর গতি তো কম। গতি জাড্যের কারণেই এটা হয়, অর্থাৎ কোনো বস্তু তার নিজস্ব গতিবেগটাকেই বজায় রাখার চেষ্টা করে, ফলে বারবার পৃথিবী ওইটি বলটি পূর্ব দিকে এগিয়ে পড়েছে। পৃথিবী যদি স্থির হতো তাহলে কিন্তু একবার দুবার হয়তো 19-20 লক্ষ্যভ্রষ্ট হতো। হতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলটি নির্দিষ্ট দাগেতেই গিয়ে পড়তো যেখানটা চিহ্নিত করা আছে। তো এবার জোয়ার ভাটার একটা ব্যাপার আছে। আমরা জানি দিনে দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়, অর্থাৎ সমুদ্রের জল বেড়ে যায় কোনো কোনো জায়গায়, সেটা আবার নদীর মোহনা দিয়ে ভেতর দিকে ঢুকে আসে, আবার কোনো জায়গায় জল কমেও যায়, যেখানে কমে যায় সেটা ভাটা, আর যেখানে বেড়ে যায় সেটা জোয়ার। এখন চাঁদ জোয়ার ভাটা কেন হয়? মূলত চাঁদ এবং সূর্যের আকর্ষণে পড়ে। চাঁদের আকর্ষণটা অনেক বেশি, যেহেতু চাঁদ অনেক কাছে আছে। চাঁদ 27 দিনে, ধরলাম পৃথিবী স্থির, চাঁদ 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করছে, তাহলে কি হচ্ছে? চাঁদের আকর্ষণে যদি মূল জোয়ারটা হয়, তাহলে 27 দিন অন্তর অন্তর পৃথিবীর এক একটা অঞ্চলেতে জোয়ার হবে। কিন্তু তা তো হয় না, একবার করে দিনে একটা মুখ্য জোয়ার হয়, একটা গৌণ একটা জোয়ার হয়। গৌণ জোয়ার হয়। তার মানে কি হলো? তার মানে নিশ্চয়ই এটা যেমন প্রমাণের মধ্যে আসে, তেমনি এটা ফলাফলের মধ্যে আছে। এটা গ্লোব দিয়েও খানিকটা বোঝানো যেতে পারে। দেখা যাচ্ছে এই জায়গায় যদি চাঁদের আকর্ষণটা পড়ে, এই জায়গায় জলটা যখন বেড়ে যাচ্ছে সমুদ্রে, তখন এর সমকোণে যে দুটো জায়গা আছে, এখান থেকে জলটা কিন্তু এই দিকে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, উল্টো দিকে তাহলে কেন জোয়ার হচ্ছে? সেটা আবার পৃথিবীর বিকর্ষণ শক্তির ফলে হচ্ছে। এখন পৃথিবীর বিকর্ষণ মানে আহ্নিক গতি যদি না থাকতো, সেটা যেমন চাঁদ মানে পৃথিবীর সর্বত্র দুবার করে জোয়ার হতো না। তার কারণটা কি? একটা হচ্ছে চাঁদের আকর্ষণের ফলে, ঠিক উল্টো দিকে প্রতিবাদ স্থান যেটাকে বলা হচ্ছে, এই জায়গায় যে জোয়ারটা হয় এটা হচ্ছে পৃথিবীর বিকর্ষণ শক্তির ফলে। আর তাহলে পৃথিবী যদি স্থির থাকতো, 27 দিন অন্তর অন্তরই একবার করেই মুখ্য জোয়ার হতো। এটা যেমন প্রমাণের মধ্যে আসে, এটা তেমন ফলাফলের মধ্যেও আসে। এবারে তো মোটামুটি আমরা আরও জিনিসে আরও কতগুলো ব্যাপার আছে যেগুলো আমরা প্রমাণ এবং ফলাফলের মধ্যে একটা কমন লিঙ্ক এসে যায়। তো আমরা এবার ফলাফলের দিকে যাই। ফলাফল, পৃথিবীর আহ্নিক গতির যে ফলাফল, এটার হচ্ছে মূল ফলাফল, যেটা সবথেকে স্ট্রাইকিং যেটা, সেটা হচ্ছে দিনরাত্রি সংঘটন, এবং দ্বিতীয়টা হচ্ছে জীবজগৎ এবং উদ্ভিদ জগতের সৃষ্টি। এই দুটোই হচ্ছে ফলাফলের মধ্যে আসে। তো এখানেতে তাহলে পৃথিবীর যে ফলাফল, এই আহ্নিক গতির ফলাফল এবং দিনরাত্রি হ্রাস বৃদ্ধি, এখানে এই গ্লোবটা দিয়েই দেখানো যায়। ধরা যাক এটা হচ্ছে সূর্যের আলো আসছে, এইটা পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে, তাহলে পূর্ব দিকের দেশগুলো আগে আলো পাবে, অর্থাৎ এশিয়া, অস্ট্রেলিয়া এই দিক থেকে। এবার পশ্চিম দিকের দেশগুলোতে কিন্তু পরে দিনরাত্রি হয়। এটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের ফলে বা আহ্নিক গতির ফলে হয়। এখানেতে যদি ঠিকমতো লাইটটা ফেলা যেত, এখানে একটুখানি অন্ধকার করে, তাহলে বোঝা যেত যে আলোটা যখন সূর্যের পড়ছে, অর্ধেকটায় পৃথিবী গোল হওয়ার জন্য অর্ধেকটায় আলোটা পড়ছে, বাকি অর্ধাংশ কিন্তু অন্ধকারে থাকছে। তাহলে এই যে পৃথিবীর আলোকিত অর্ধাংশ, এই অংশটা যদি আলোকিত হয় আর এই জায়গাটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়, এই অংশ বিপরীত অংশটা, এদের মধ্যে একটা সীমারেখা তৈরি হয়। এই সীমারেখাটাকে বলা হয়, একটা ছবিতে আমরা দেখে নিই, পৃথিবীর আলোকিত অর্ধাংশ এটা আলোকিত অর্ধাংশ, হ্যাঁ, আর অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ হচ্ছে এইটা। এর মধ্যে এই সীমারেখাটা কিন্তু বৃত্তাকার সীমারেখা, এইটাকে বলছে ছায়াবৃত্ত। তাহলে যে অংশটা
পৃথিবীর আলোকিত অংশে রয়েছে সেখানে হচ্ছে দিন, আর বিপরীত অংশে হচ্ছে রাত্রি। আর পৃথিবী যেহেতু অর্ধগোলক এবং 24 ঘন্টায় একটা পূর্ণ আবর্তন করে, তাহলে সাধারণভাবে জেনারেলাইজড বলা যেতে পারে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয় সর্বত্র। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার ফলে পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্যোদয় সূর্যাস্ত, এই সূর্যোদয় মধ্যাহ্ন সূর্যাস্ত হবে, পশ্চিম দিকের দেশগুলো স্বাভাবিক পরে কারণেই পরে হবে। তাহলে কোন জায়গাটায় সূর্যোদয় হচ্ছে বা উষা, ঠিক ছায়াবৃত্ত এই জায়গাটা, যে ছায়াবৃত্ত পেরিয়ে যে জায়গাটা আলোকিত অংশে ঢোকবার মুখে আছে সেই জায়গায় হচ্ছে ভোর বা উষা, ঠিক আছে। এবারে সেই জায়গাটাই যখন সূর্যের প্রায় সামনে চলে গেল সেখানে হলো এইখানে তখন হচ্ছে মধ্যাহ্ন, আবার ওই জায়গাটাই বিপরীতভাবে এইখানে যখন ছায়াবৃত্তে ঢুকে যাবে তখন সেখানে সন্ধ্যা বা গোধূলি হয়ে যাচ্ছে। এইভাবে এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির প্রধান ফলাফল। এখন এই আবর্তন গতির প্রধান ফলাফলের সঙ্গে আরেকটাও প্রধান ফলাফলই আসে, সেটা হচ্ছে জীবজগৎ আর উদ্ভিদ জগতের সৃষ্টি। পৃথিবীর যদি আবর্তন গতি না থাকতো তাহলে একটা দিকে চিরকাল দিন হতো, আর একটা দিকে চিরকাল রাত্রি হয়ে যেত। তাহলে একদিকে বেশি উত্তাপের জন্য কিছু হতো না, আরেক দিকেতে কম উত্তাপের জন্য কিছু হতো না, অত্যন্ত ঠান্ডার জন্য। তার মানে পৃথিবীর আবর্তন গতির ফলে যে দিন রাত্রি হয় পর্যায়ক্রমে, এর ফলে পৃথিবীতে প্রাণের সঞ্চয় হয়েছে। এটা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে প্রমাণের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিস সময়ের জন্য আমরা বলিনি, সেগুলো আর দরকার নেই আপাতত। দ্বিতীয় হচ্ছে কি, এই যে পৃথিবীর আবর্তনের যে সময়টা, তৃতীয় প্রমাণে 24 ঘন্টা, একটা আবর্তনের সময়কে আমরা 24 ঘন্টা ধরি। এই 24 ঘন্টার এক একটা ভাগকে এক একটা ঘন্টায়, এক একটা ঘন্টাকে আমরা 60 মিনিটে ভাগ করি, আবার এক একটা মিনিটকে আমরা 60 সেকেন্ডে ভাগ করে আমরা কি করছি না এই সময় গণনার সুবিধে হচ্ছে। এবার হচ্ছে কি, এই আহ্নিক গতির ফলে আমরা কিন্তু অন্যান্য নক্ষত্রগুলোর বিশেষ করে আমরা কিন্তু একটা আপাত গতি দেখতে পাই। যেমন সূর্যকে দেখি কি পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, যে কারণে মানুষ আগে বিশ্বাস করতো পৃথিবী স্থির। তাহলে এই পৃথিবীর যদি আবর্তন গতি না থাকতো এদেরও আপাত গতি আমরা দেখতে পেতাম না। এবার উত্তর মেরুতে ধ্রুব তারাকে আমরা মাথার উপর দেখি। তাহলে উত্তর মেরুতে যদি আমরা যাই, পৃথিবীর আবর্তনের কোনো প্রভাব যদি ধ্রুবতারা কোনো ছবি তুলি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ধ্রুবতারাকে স্থিরই লাগবে, কারণ ওটার উন্নতিকর 90 ডিগ্রি, ঘূর্ণনটা চোখে পড়বে না। কিন্তু ধ্রুবতারার চারপাশে সপ্তর্ষি মণ্ডল বা অন্য যেসব নক্ষত্র মণ্ডলী আছে, যদি আমরা বেশ কিছুক্ষণ লো এক্সপোজারে ক্যামেরা ফিট করে রাখি ট্রাইপডের সাহায্যে, তখন পরে যখন ওই ছবিটি উঠবে সেটাকে পরীক্ষা করি, দেখব কি ধ্রুবতারা একটা স্থির বিন্দু, আর তার চারপাশে নক্ষত্রগুলো কোনো বিন্দু হয়নি, এরকম একটা লম্বা লম্বা লাইন হয়ে গেছে, একে স্টার ট্রেল বলে। তোমরা এখন বিভিন্ন সমাজ মাধ্যমে যেমন যেমন ফেসবুক বা অন্য জায়গায় অনেক যে ছবির যে গ্রুপগুলো আছে সেখানে দেখবে এই ধরনের ছবি কিন্তু পোস্ট করে অনেকে। সেটাকে বলে যে পুরো মনে হচ্ছে আকাশটা এরকম আজি আজি হয়ে গেছে পুরো আলোক বৃত্তের মাধ্যমে, ওটা হচ্ছে স্টার ট্রেল। মানে কী হয়েছে, ওখানেতে অনেকক্ষণ ধরে ছবিটা তোলায় নক্ষত্রগুলোর আপাত গতিটা ক্যামেরায় বন্দি হয়ে গেছে। পৃথিবী যদি স্থির হতো তাহলে কিন্তু কোনো নক্ষত্রই এরকম ছবি আসতো না, সবাই স্থিরই থাকতো। আবার ধ্রুবতারাকে দিয়ে আরেকটা জিনিস বলা যায়, উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতিকোণ 90 ডিগ্রি, নিরক্ষরেখায় 0 ডিগ্রি দিগন্তের আড়ালে চলে যায়, এটা আমরা আগেই জেনে গেছি। আর দক্ষিণ মেরুতে দেখা যায় না। কিন্তু উত্তর গোলার্ধে আর বাকি যে কোনো জায়গা থেকে যদি ধ্রুবতারার ছবি তুলি, সেটাও এবং দীর্ঘক্ষণ ধরে ক্যামেরা শাটার অন রেখে, সেখানেও কিন্তু ধ্রুবতারাকে কোনো বিন্দু লাগবে না। তখন কিন্তু ধ্রুবতারারও ঘূর্ণন আমাদের চোখে পড়বে, এরকম মনে হয় যেন ধ্রুবতারা একটা আলোকবৃত্ত হয়ে গেছে। পৃথিবীর যদি আহ্নিক গতি না থাকতো এটা হতো না। এই গেল একটা ব্যাপার। এবার হচ্ছে কি, পৃথিবীর আহ্নিক গতি থাকার ফলে পৃথিবীর উত্তর মেরু এই কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর, এই যে 23.5 ডিগ্রি উত্তর
এই অংশটা 23.5 উত্তর মানে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এর মধ্যে সূর্যের যে লম্ব রশ্মিটা সারা বছর এবং সারা দিনে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে, মানে কোনো না কোনো একটা জায়গাতে আজকে যদি কর্কট ক্রান্তি রেখায় সূর্যের আলোটা লম্বভাবে পড়ে, কালকে হয়তো তার নিচের অংশে পড়বে, এরমভাবে। এটা কিন্তু বার্ষিক গতির মধ্যে যদিও এসে যাচ্ছে, তো যাই হোক এই সূর্যের লম্ব রশ্মিটা পর্যায়ক্রমে পৃথিবীর বিভিন্ন অংশে পড়ছে এই ক্রান্তিবৃত্তের মধ্যে, ফলে এবং এর ওপরে কিন্তু আর পড়ে না, ফলে কি হচ্ছে তাপের একটা তারতম্য থেকেই যাচ্ছে। এবার এই আহ্নিক গতির ফলেই কিন্তু বৃষ্টিপাতও প্রভাব পড়ে। কীরকম? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই ঘূর্ণনের ফলে কি হয়, পৃথিবীর ওপর দিয়ে কেউ সোজা যেতে পারে না। না, কারা যেতে পারে না? বায়ুপ্রবাহ আর সমুদ্রের স্রোত, এরা কিন্তু সোজা যেতেই পারবে না। কেন পারে না? তার কারণ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে যা গতিবেগ, পৃথিবী গোল হওয়ার জন্য অক্ষরেখা ধরেই তো গতিবেগটা আসে, বিভিন্ন অক্ষরেখার পরিধিগুলো ক্রমশ ছোট হয় মেরুর দিকে, মেরুতে গিয়ে বিন্দুতে পরিণত হচ্ছে, ফলে নিরক্ষরেখায় সর্বাধিক বেগ, আর মেরুতে বেগ নেই বললেই চলে, শূন্যই। তাহলে কোনো কাউকে যদি এমন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতে বলা হয় যেখানে এই ধরনের কোনো চ্যানেল বা কনভেয়ার বেল্টের মতো কোনো জিনিস মুভ করছে, প্রতিটির গতিবেগ আলাদা, অর্থাৎ এখানে কেউ যখন পা দিল তার যা গতিবেগ হলো, তখন এখানকার গতিবেগটা তার মধ্যে সঞ্চারিত হলো। সে যখন দ্বিতীয় পাটি এইখানে দিচ্ছে, তার বেগ যদি বেশি হয়, শরীরকে তখন ওই বাড়তি বেগের সঙ্গে তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আবার যদি ক্রমশ বেগ বেড়ে যায়, তাহলে আবার এখানে বাড়তি বেগ, তাহলে শরীর কিন্তু এত বেগ এর যে মানে ঘন ঘন এত বেগের যে তারতম্যটাকে নিতে পারবে না। তখন কিন্তু ডিসব্যালেন্স হয়ে হয়তো সে ব্যক্তি মানে ওখানে পড়েও যেতে পারে, তার গতিটা ঠিকঠাক হবে না। সেখানে বাতাসের ক্ষেত্রেও তাই আসছে, সমুদ্র স্রোতের ক্ষেত্রেও তাই আসছে। কীরকম? নিরক্ষরেখাতে যা বেগ, এখানে যা বেগ, কর্কট ক্রান্তি রেখার পরিধি কম, এখানে বেগ অনেক কম। সুমেরুবৃত্তে আরও কম, কারণ এর পরিধি কম। এগুলোকে যদি এইভাবে পূর্ণবৃত্ত করে আঁকি তাহলে দেখা যাবে। তাহলে এখানে বাতাসের গতিবেগের সবথেকে মানে এখানে ঘর্ষণজনিত বল নিরক্ষরেখায় 0 হয়, এরপরে যত এইগুলো যায় তত গতিবেগ কম হওয়ার জন্য ঘর্ষণজনিত বলটা বাড়তে থাকে। ফলে উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বাতাস বাম দিকে বেঁকে যায়। এটাকে বলা হয় কোরিওলিস বল। জি কোরিওলিস প্রথম 1835 খ্রিস্টাব্দে এটি লক্ষ্য করে লিখে যান। 1855 সালে ফেরেল এটাকে আরও ভালোভাবে ব্যাখ্যা করেন। এটা যেমন পৃথিবীর প্রমাণের আহ্নিক গতির প্রমাণের মধ্যে আসে, তেমনি এটা আহ্নিক গতির ফলাফলের মধ্যেও আসছে। তা পৃথিবী যদি স্থির থাকতো, বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হয়। বায়ুপ্রবাহের এবং সমুদ্র স্রোতের গতিটা না, তারা সোজাই যেতে পারতো, তারা কখনো বেঁকে যেত না। তো এইবারে আহ্নিক গতির মূল প্রমাণগুলো আমরা এবং ফলাফলগুলো আমরা পড়ে নিয়েছি এর মধ্যে। আর বৃষ্টিপাতের ওপর প্রভাবটা একটু বলে নিই বাতাসের গতির সঙ্গে। এই যে আমরা জানলাম যে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, এর ফলে কি হয়, পৃথিবীর কোনো কোনো অঞ্চলেতে বৃষ্টিপাতের পার্থক্যটা এসে যায়। কীরকম? ধরা যাক মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রধান বৃষ্টি দানকারী বায়ু। তো এখানে আমরা দেখেছি কি, মৌসুমি বায়ু আসে দক্ষিণ গোলার্ধে, উত্তর পূর্ব মৌসুমি বায়ু যেটা, দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা আসে দক্ষিণ গোলার্ধ থেকে যাত্রা শুরু করে। এটা হচ্ছে নিরক্ষরেখা। এই দিকে আছে আফ্রিকা, এই সাইডে ভারতবর্ষ থেকে ফেরের সূত্রটি বাম দিকে বেঁকে যাত্রা শুরু করে। যেই নিরক্ষরেখা পেরোয় ফেরের সূত্রটি ডান দিকে ঘুরে যায়, ডান দিকে ঘুরলেই ভারতীয় উপমহাদেশ। তখন
এই ভারতের পশ্চিম উপকূল, তারপর পূর্ব উপকূল, এই সব জায়গায়, বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত জায়গাতে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়। এটা ফেরেলের সূত্র। পৃথিবীর আবর্তন গতি যদি না থাকতো, বাতাসটা কিন্তু এই দিকে বেরিয়ে চলে যেত। এই নিরক্ষরেখা পেরোনো মাত্রই ফেরেলের সূত্র ডান দিকে বেঁকে ভারতবর্ষ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আসতো না। ফলে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে যেত। মানে এই পৃথিবীর আহ্নিক গতির জন্য ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া অনেক উপকৃত হয়েছে। কারণ এটা বৃষ্টিপাতে এটা যেমন মৌসুমী বায়ুর ক্ষেত্রে হলো, পৃথিবীর অন্যান্য অঞ্চলে আরও অন্যান্য বাতাসের ফলে হয়, বাতাসের এই ধরনের প্রভাব দেখা যায়। এগুলো হচ্ছে আহ্নিক গতির ফলাফল, প্রধান ফলাফল। তো এরপরে আমরা মোটামুটি আসি যে এবার আহ্নিক গতির ফলাফলগুলো হয়ে গেল মোটামুটি। এবার আসবো কতগুলো ছোটোখাটো জিনিসের মধ্যে, মানে ছোট জিনিসগুলো আমাদের জেনে রাখা দরকার। একটা জেনে গেলাম যে আমরা ফেরেলের সূত্র। দ্বিতীয় হচ্ছে অপসুর, অনুসুর, এবং এটাও কিন্তু বার্ষিক গতির মধ্যেই আসছে। তা বার্ষিক গতিটা শুরু করলে আজকে শেষ করা কতটা সম্ভব হবে জানি না, সেই কারণে আগে এইগুলো একটুখানি বলে রাখা ভালো। একটা হচ্ছে অপসুর, অনুসুর। তা কেপলারের গ্রহ বিষয়ক সূত্রের প্রথমটিতে উনি বলে গেছেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কারুর, কোনো গ্রহ বা উপগ্রহের কক্ষপথ বৃত্তাকার হবে না, হয় না, উপবৃত্তাকার হয়। মানে সূর্য কিন্তু আমাদের এই যে সৌরজগতের কেন্দ্রে নেই এই উপবৃত্ত হওয়ার জন্য, যার ফলে পৃথিবীর সঙ্গেও সূর্যের দূরত্ব সারা বছর সমান থাকে না। 4 জুলাই অর্থাৎ গরমকাল, আমাদের যখন গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে, তখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়। আমাদের কিন্তু গরমকাল হয়, ওটা আমি পরে বলছি কেন হয়, ওটা বার্ষিক গতির সঙ্গে যুক্ত। তাও এখানে ছোট করে একটু বলে দেওয়া যাবে। এটা হচ্ছে 15,20 লক্ষ কিলোমিটার এই ডিস্টেন্সটা হয়। আর 3রা জানুয়ারি এই সময় এটা হচ্ছে পৃথিবীর অনুসুর অবস্থান। এখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় 14,70 লক্ষ কিলোমিটার। তখন কিন্তু আমাদের শীতকাল। তো অপসরের ইংরাজি হচ্ছে পেরিহিলিয়ান, অ্যাপিহিলিয়ান। অ্যাওয়ে ফ্রম সান, হিলিয়ান মানে হচ্ছে সূর্য, গ্রিক শব্দ। অ্যাপিহিলিয়ান মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম সান, সূর্য থেকে দূরে। আর পেরিহিলিয়ান হচ্ছে অনুসুর, অর্থাৎ নিয়ারেস্ট টু সান বা নিয়ারার টু সান। তো এখানেতে তাহলে অপসুর, অনুসুর বললে এইটুকুনি বললে যেমন হয়ে যায়, কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কিছু ব্যাপার লুকিয়ে রয়েছে। এই যে এইমাত্র বললাম যে আমাদের গরমকাল মানে উত্তর গোলার্ধে আমরা বাস করি, আমাদের যখন গ্রীষ্মকাল তখন কিন্তু সূর্য দূরে, অথচ আমাদের গ্রীষ্মকাল হচ্ছে। দক্ষিণ গোলার্ধে কিন্তু পৃথিবীর অবস্থানের সঙ্গে সূর্যের অবস্থানের সম্পর্কটা হচ্ছে পজিটিভ, মানে একদম ঠিকঠাক। আমাদের আবার নেগেটিভ উত্তর গোলার্ধে। আমাদের সূর্য দূরে গরমকাল, সূর্য কাছে শীতকাল। দক্ষিণ গোলার্ধে সূর্য দূরে শীতকাল, আর সূর্য কাছে হচ্ছে গরমকাল। এটার কারণটা কি? ওই একটু আগে বলেছিলাম না যে পৃথিবী যে হেলে রয়েছে, হেলে থাকার ফলে অনেক কিছু পড়তে হয় বেশি। এটা হচ্ছে এইটা। তো এইখানে ছবি আমরা এই গ্লোবটা একটুখানি ভালো করে দেখি। তো যখন গরমকাল হচ্ছে, এই যে পজিশনটা, পৃথিবীর উত্তর গোলার্ধ, এদিক এই উত্তর গোলার্ধ, এই দিকে যদি সূর্য থাকে, এইটা কিন্তু সূর্যের দিকে এগিয়ে থাকছে উত্তর গোলার্ধটা। এই উত্তর গোলার্ধটা সূর্যের আলো, এইখানটা সূর্যের আলো বেশি পাচ্ছে, এই অংশটা উত্তর মেরু ছাড়িয়েও আলো পাচ্ছে। দক্ষিণ গোলার্ধ তো অনেকটা সরে গেছে, এই জায়গায় সূর্যের আলো কম পড়ছে। ফলে এইটা তো দীর্ঘ সময় ধরে থাকে, একটা দীর্ঘ সময় ধরে উত্তর গোলার্ধ কিন্তু আলো পায় বেশি, আর দক্ষিণ গোলার্ধ কম। মানে উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত ছোট হয়। জুলাই মাস আমাদের গরমকাল হওয়ার কারণটা হচ্ছে দিন বড় হওয়ায় যা তাপ সঞ্চয় করলো, রাতের বেলা সেই তাপটা ছোট হওয়ায় রাতটা সেটাকে ছেড়ে দিতে পারছে না। ছেড়ে না দিতে পারার জন্য উত্তর গোলার্ধে এই সময় গরম হয়, দক্ষিণ গোলার্ধে কিন্তু ঠিক উল্টো কারণে তখন শীতকাল হয়। আর যখন আমরা অনুসুর অবস্থানে আসি তখন এই পজিশন হয়ে যাচ্ছে, অর্থাৎ
পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে চলে গেল, দক্ষিণ গোলার্ধটা এগিয়ে এলো, উত্তর গোলার্ধে অপসরের সময় যা যা হয়েছে দক্ষিণ গোলার্ধে অনুসরের সময় তাই তাই হচ্ছে। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তখন হচ্ছে গরম, আমাদের তখন সূর্য আমরা কাছে রয়েছি, তা সত্ত্বেও উত্তর গোলার্ধটা উল্টো দিকে সরে যাচ্ছে, সূর্যের লম্ব রশ্মিটা তখন দক্ষিণ গোলার্ধে থাকছে, ফলে উত্তর গোলার্ধে কিন্তু দীর্ঘ সময় ধরে দিন ছোট রাত বড় হওয়ায় সঞ্চিত তাপও বেরিয়ে যায়, সঞ্চিত তাপ বেরিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধে তখন শীতকাল হয়। অর্থাৎ এখানে কিন্তু সূর্য কাছে বা দূরে এই অনেকের ধারণা থাকতে পারে যে সূর্য কাছে তা সত্ত্বেও আমাদের কেন শীত হচ্ছে, এটা আশা করি খানিকটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে আর একটা ছোটো জিনিস আমরা দেখে নেবো এই সময়ের মধ্যে, সেটা হচ্ছে যে অধিবর্ষ, লিপ ইয়ার। আমরা বার্ষিক গতি যখন পড়বো জানবো যে 365 দিনে আমরা একটা বছর ধরি, কিন্তু প্রকৃতপক্ষে 365 দিন না, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আমরা প্রতি বছর এটাকে হিসেবটা ঠিক রাখার জন্য 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়কে বাদ দিয়ে দিই, দিয়ে 365 দিনে আমরা একটা বছর ধরি। তো এটা তো ঠিক হচ্ছে, তাহলে হিসেবে তার গরমিল থেকে যায় বিশাল। এই গরমিলটাকে মানে অ্যাকচুয়ালি তার মানে 6 ঘন্টা প্রায় আমরা বাদ দিচ্ছি, সেই জন্য 4 বছর অন্তর অন্তর 4 6 24 করে, তাহলে 24 ঘন্টা মানে একদিন হলো। ফেব্রুয়ারি মাসে একটা দিন বাড়িয়ে দিই, কারণ ফেব্রুয়ারি বেচারি খুবই দুরবস্থা, মানে কারণ 28 দিন পেয়েছে। রোমান আগে আরও একটু বেশি ছিল, শুনেছি নাকি রোমান সম্রাট অগাস্টাস তার নিজের নামে মাস 30 দিনে ছিল। তা উনি বললেন যে আমার নিজের নামে মাস এত কম দিন হবে, 31 দিন হবে না? তাহলে ও কী করলেন, উনি কী করলেন, ফেব্রুয়ারি থেকে একটা দিন কেটে নিয়ে আগস্ট মাসের সঙ্গে যোগ করে দিলেন। তার জন্য খেয়াল করে দেখবেন যে জুলাই মাসে 31 দিন, অগস্ট মাসে 31 দিন, তো ফেব্রুয়ারি একটা দিন আরও কমে গেল। তো যাই হোক, সেই কারণে ফেব্রুয়ারির সঙ্গে একটা দিন যোগ করা হয়। কেন ফেব্রুয়ারির সঙ্গে, তার কারণটা হচ্ছে এটা, অন্য মাসের সঙ্গে নয়। কেন 24 ঘন্টা যোগ করে ফেব্রুয়ারি মাসটা 29 দিন করা, একে বলা অধিবর্ষ বা লিপ ইয়ার। তার কোন বছরটা লিপ ইয়ার হবে? যে বছরের সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, কোনো ভাগশেষ থাকবে না, সেটাকে লিপ ইয়ার ধরা হয়। যেমন 2004, 2008, 2000 সালও কিন্তু লিপ ইয়ার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শতক বর্ষ যেগুলো, অর্থাৎ 1900 সাল, 1800 সাল, 1700 সাল, 2000 সাল, 2100 সাল, অর্থাৎ দুটো বা তার বেশি শূন্য থাকবে যেসব বছরের শেষে, তাদেরকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে হবে না, তাদেরকে 400 দিয়ে ভাগ করলে যদি মেলে তবেই সেটা লিপ ইয়ার বলে বা অধিবর্ষ বলে ধরা হবে। কেন তাহলে এটা? সেই হিসেবে 2000 সাল আমরা কিন্তু একটা দেখে এসেছি, একটা ঐতিহাসিক ঘটনা সাথে 2000 সালটা 3টে শূন্যওয়ালা বছর ছিল, সেটা কিন্তু লিপ ইয়ার হয়েছে এবং 400 দ্বারা বিভাজ্য। 2100 সাল নয়, কিন্তু 2100 সাল লিপ ইয়ার হবে না, 2200 হবে না, সেই 2400 সাল, অর্থাৎ 400 বছর অন্তর অন্তর শতক বর্ষগুলোকে আমরা লিপ ইয়ার ধরে এই টাইমটাকে অ্যাডজাস্ট দেওয়া হয়। কোন টাইমটা অ্যাডজাস্ট দেওয়া হয়, করা হয়? 6 ঘন্টা তো নয়, আমরা একটু আগে জেনেছি 5 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ড। তার মানে প্রতি বছর আমরা 11 মিনিট 14 সেকেন্ড সময় আমরা বেশি ধরে নিচ্ছি। এইটাকে আমরা 400 বছর অন্তর অন্তর একটা দিন, মানে মাঝখানে 3টে লিপ ইয়ার হতে পারতো, এদেরকে বাদ দিয়ে 400 বছর অন্তর অন্তর একটা দিনকে লিপ ইয়ার ধরে এই সময়টাকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এইটা হচ্ছে লিপ ইয়ারের ইতিবৃত্ত। তা আশা করা যাচ্ছে এর মধ্যে আজকে যা সময় আছে এর মধ্যে আর সেইভাবে বার্ষিক গতি আলোচনা করা সম্ভব নয়। তো এর মধ্যে তোমরা কিছু প্রশ্ন নিয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো একটা হচ্ছে আমরা তাহলে কি পড়লাম প্রথমে, আহ্নিক গতি কাকে বলে? তোমরা প্রশ্নগুলো লিখে নাও, যারা তোমরা আছো প্রশ্নগুলো লিখে নাও। আরেকটা কথা বলে দেবো, সেটা হচ্ছে তোমরা যদি মিস করে যাও, আরেকবার শুনতে চাও, প্রশ্ন ভালো করে লিখে নিতে চাও, তাহলে কিন্তু তোমরা ইউটিউবে চলে যেতে পারো। ইউটিউবে গিয়ে তোমরা যদি এডুকেশন অনলাইন দ্বিতীয় হচ্ছে পেয়ে যাবে। আহ্নিক গতির কয়েকটি প্রমাণ আলোচনা করো। তৃতীয়, এবারে টিকার মধ্যে আসা যে অপসুর অনুসুর,
বলতে কি বোঝো, বা অপসুর অনুসুর। অধিবর্ষ বলতে কি বোঝো। আমরা এক্ষুনি আলোচনা করলাম এগুলো নিয়ে, অপসুর, অনুসুর, অধিবর্ষ সবগুলি আলোচনা হয়েছে। এবার এর মধ্য থেকে কিন্তু আরো অনেক প্রশ্ন আসতে পারে, ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে। ফুকোর পরীক্ষা সেটি বর্ণনা করো। যদিও এখন মানে সিলেবাসে সেইভাবে প্রমাণটা নেই। তো ফেরেলের সূত্র কাকে বলে, তো এই ধরনের ভেঙে ভেঙে কিন্তু অনেক, যেমন জোয়ার ভাটার কারণটা কি, বা পৃথিবীর এইভাবে অনেক প্রশ্নই এর মধ্যে লুকিয়ে রয়েছে। তো মূল প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার যদি সময় থাকে এর মধ্যে খানিকটা বার্ষিক গতিটা শুরু করা দিয়ে যেতে পারে। বার্ষিক গতি যেটা, পৃথিবী আমরা দেখলাম কি নিজের অক্ষের ওপর ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, এইভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী কিন্তু সূর্যের চারদিকেও ঘুরে আসে। এটাও আমরা জেনে গেছি 365 দিন এইভাবে একটা বিশাল কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরে আসছে। একটা পূর্ণ পরিক্রমণের সময়কেই কিন্তু আমরা বার্ষিক গতি বলছি। তো এই বার্ষিক গতির প্রমাণ, আহ্নিক গতির প্রমাণ সেটা তো তোমরা আমরা আগে বলেছি। আহ্নিক গতির ক্ষেত্রে দুটো প্রধান প্রমাণ, একদম মোক্ষম প্রমাণ প্রথমে বলেছিলাম, যেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং আলোকের গতিবেগের যে ব্যাপারটা। সেখানে আমরা কি জেনেছি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ছোট বস্তু আকর্ষণের দ্বারা বড়, মানে তার থেকে বড় এবং ভারী বস্তুকে নিজের চারদিকে ঘোরাতে পারে না। তার মানে এখানে অবশ্যই পৃথিবী যেমন নিজের অক্ষের চারদিকে ঘুরছে, সূর্যের চারদিকেও ঘুরে আসছে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ওই আলোকের গতিবেগের ব্যাপারটা, যে মাত্র 24 ঘন্টায় পৃথিবীর, এই সূর্যের পক্ষে পৃথিবীর চারদিকে 96 কোটি কিলোমিটার রাস্তা পেরিয়ে আসা সম্ভব নয়। তাহলে উল্টো কথাই বলতে হয়, পৃথিবী যেমন নিজের অক্ষের দিকে চারদিকেও ঘুরছে, সূর্যের চারপাশেও ঘুরে আসছে। এবার অন্য প্রমাণও আছে। ধরা যাক আমরা আকাশে যদি নক্ষত্রমণ্ডলীকে চিনতে শুরু করি, কোনটা সপ্তর্ষি মণ্ডল, কোনটা কালপুরুষ, তো বছরের একটা নির্দিষ্ট সময় থেকে যদি আমরা এদেরকে দেখতে শুরু করি, দেখব প্রতিদিনই এই নক্ষত্রমণ্ডলীগুলো যেন একটু দূরে দূরে সরে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? নক্ষত্র তো স্থির, আমরা জেনে গেছি মোটামুটি। মানে আজকে যে এই জানুয়ারি মাসে দেখা গেল, জানুয়ারি মাসে যে নক্ষত্রমণ্ডলীকে দেখছি ফেব্রুয়ারিতে তাদেরকে দেখতে পাচ্ছি না, ফেব্রুয়ারিতে যাদেরকে দেখছি তাদেরকে আবার মার্চে দেখতে পাচ্ছি না। তো এরকমভাবে পাল্টে পাল্টে যাচ্ছে নক্ষত্র, নতুন নতুন নক্ষত্রমণ্ডলী আকাশে চলে আসছে। এটা কিন্তু আরেকটা বড় প্রমাণ। এবারে বার্ষিক গতিতে আজকে আমরা একদমই ঢুকতে পারবো না স্যার, আমাদের কাছে সময় শেষ হয়ে গিয়েছে। সময় নেই। আমরা আবার আগামী দিনে যখন ভূগোল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় থাকবো, পৃথিবীর বার্ষিক গতি নিয়ে অবশ্যই আলোচনা হবে। আজকে স্যার আমাদের সঙ্গে ছিলেন ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পার্থ ভট্টাচার্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ ছাত্রছাত্রীদের এতটা সাহায্য করার জন্য। তোমাদের জন্য এডুকেশন অনলাইন আবার আগামী কাল ফিরবে, তোমরা সঙ্গে থেকো।